আলাইকুম প্রিয় অ্যাক্সিসবাসী, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। করোনার মহামারীতে যখন সবকিছু স্থবির, তখন অ্যাক্সিস মেডিকেল স্কুল আপনাদের সবার জন্য ভিন্নধর্মী সবকিছু আয়োজন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের সাফল্য অর্জন, আমাদের সাফল্যের ঝুড়িতে 1800-র উপরে আমরা ক্লাস আয়োজন করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে নতুন একটি মাত্রা যুক্ত করতে চলে আসছে অ্যাক্সিসের অন্যতম মেন্টর, আমরা সবাই চিনি আমাদের ভাইয়াকে, পার্থ প্রতিম ভাইয়া। ভাইয়াকে চিনে না এমন খুব কম মানুষই আছে। ঢাকা মেডিকেল কলেজের এক জ্বলতর নক্ষত্র ভাইয়া, এবং ভাইয়ার পরিচয় বলে শেষ করা যাবে না। তো ভাইয়া আমাদের মাঝে একটি নতুন ব্যতিক্রমী জিনিস শুরু করতে যাচ্ছে। আমরা সবাই জানি যে ডেভিডসন খুব ভয়ানক এক জিনিস। এই ভয়ানক জিনিসটাকে কিভাবে জয় করা যায়, ভাইয়া আমাদের মাঝে খুব সুন্দরভাবে তা আলোচনা করবে। এবং ভাইয়া এই ডেভিডসনের উপরে আন্ডার গ্রাজুয়েট লেভেলে যতটুকু দরকার এবং কিভাবে ডেভিডসনকে ভালোবাসা যায় এবং ডেভিডসনকে পড়াটাকে আরো বেশি আনন্দময় করা যায়, এই অনুযায়ী ভাইয়া আমাদের মাঝে ক্লাস নেবেন। তো আমরা দেরি না করে ভাইয়ার কাছে চলে যাই। ভাইয়া, আসসালামু আলাইকুম। অ্যাক্সিস মেডিকেল স্কুল এবং আমার পক্ষ থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আর এই ক্লাসটা মূলত হচ্ছে ডেভিডসন ভিত্তিক আমরা চেষ্টা করব। অর্থাৎ আমরা প্রতিটা সিস্টেম মেডিসিনের আমরা বই থেকে পড়ি, ওয়ার্ডে আমরা রোগী দেখি। আমি চেষ্টা করব হচ্ছে যে বইটা আসলে সব সময় লাগবে, অর্থাৎ এর পরের যে পড়াগুলো আছে, তুমি পোস্ট গ্রাজুয়েশন এফসিপিএস করবেন বা এমডি করবেন, তখন দেখা যাবে আসলে মূল বই হচ্ছে ডেভিডসন। এটা খুব ভালো করে পড়তে হয়। আমি চেষ্টা করব আন্ডার গ্রাজুয়েট লেভেলে, অর্থাৎ থার্ড ইয়ার থেকে একটা স্টুডেন্ট যখন ওয়ার্ডে যায় তখন আসলে ওদের পড়ার মতো কোনো বই থাকে না। আর ফিফথ ইয়ারে প্রফে আসলে ডেভিডসন থেকে সরাসরি প্রশ্ন করা হয় না, কিন্তু দেখা যায় ঘুরিয়ে পেঁচিয়ে কিছু জিনিস থাকে যেগুলো আপনার ডেভিডসন থেকে আলটিমেটলি পড়া লাগে, আমরা যেগুলো গাইড থেকে পড়ি বা বিভিন্ন বই থেকে পড়ি। আমি চেষ্টা করব যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, অর্থাৎ বক্সগুলো বা ছবিগুলো বলে দেওয়ার। আর এমবিবিএস পরীক্ষাটা হচ্ছে অনেকটা এইচএসসি পরীক্ষার মতো, মানে ইন্টারমিডিয়েট পাস করার মতো। আর এরপরে পোস্ট গ্রাজুয়েশনটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার মতো। অর্থাৎ আপনাকে তখন আমরা যেরকম আগে গাজী আজমল পড়তাম পুরোটা, তারপরে হচ্ছে হাজারিনাগ পুরো বই দাগিয়ে পড়তাম, ওই রকম আর কি অনেকটা, যে পোস্ট গ্রাজুয়েশনে এসে পুরো ডেভিডসনটাই আবার নতুন করে পড়া লাগে। সো পোস্ট গ্রাজুয়েশনে যাতে নতুন না লাগে আর এমবিবিএস লেভেলেও যাতে একটু ভালো করা যায়, এজন্য আমি চেষ্টা করবো ইম্পর্টেন্ট টপিকগুলো আপনাদের বলে দেওয়ার। আমরা তাহলে আমাদের মূল ক্লাসে চলে যাই। অর্থাৎ আমরা রেসপিরেটরি মেডিসিনের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এবং ইন্ট্রোডাকশনের যতটুকু ইম্পর্টেন্ট কথা ডেভিডসনের, যতটুকু মেডিসিনের একজন থার্ড ইয়ার থেকে শুরু করে একজন ফাইনাল প্রফ পরীক্ষার্থীর জন্য লাগবে, আমি ততটুকু পড়া আপনাদের বলে দেওয়ার আজকে চেষ্টা করব। এবং আমাদের পড়াটা হবে বই ভিত্তিক, অর্থাৎ আমি স্ক্রিন শেয়ারে চলে যাব, বইটাই দেখা যাবে, আপনারা সেই বই থেকে আপনাদের সুবিধাজনক ভাবে সেটা আপনারা দাগিয়ে নিতে পারবেন। আমরা তাহলে বই দাদা সেকেন্ড ইয়ারও আছে। সেকেন্ড ইয়ারও আছে না? আচ্ছা, আমি চেষ্টা করব যে আপনাদের আগ্রহ যে আপনি থার্ড ইয়ারে যাবেন সামনে ওয়ার্ডে, একদম রুডিমেন্টারি লেভেল থেকে একদম বেস ফিজিওলজি অ্যানাটমির থেকে কিভাবে আমরা আসলে মেডিসিন বা প্যাথোলজিতে জাম্প করি সেটা আমি বলার চেষ্টা করব। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে রেসপিরেটরি মেডিসিন। এটা হচ্ছে, আমি যেহেতু আমাদের ডেভিডসন ভিত্তিক ক্লাস, আমি ডেভিডসনটা এখানে বের করে নিলাম। রেসপিরেটরি মেডিসিনের এটা হচ্ছে স্টার্টিং পেজ, 545 নাম্বার পেজ।
আর আমি যাচ্ছি হচ্ছে ডেভিডসন 23rd মানে 23তম এডিশন অনুযায়ী। এটা হচ্ছে সূচিপত্র রেসপিরেটরি মেডিসিনের, অর্থাৎ এখান থেকে আপনার এই জিনিসগুলো বইয়ে দেওয়া: ক্লিনিক্যাল এক্সামিনেশন, ফাংশনাল অ্যানাটমি, ফিজিওলজি, তারপরে হচ্ছে ইনভেস্টিগেশন অফ রেসপিরেটরি ডিজিজেস, প্রেজেন্টিং প্রবলেমস, তারপরে হচ্ছে ডিজিজগুলো। আমরা আজকে প্রেজেন্টিং প্রবলেম পর্যন্তই থাকবো। আমরা হাইলাইট করব হচ্ছে আসলে কিভাবে আপনি ডেভিডসনটা পড়বেন এবং হচ্ছে কি কি প্রেজেন্টেশন নিয়ে রেসপিরেটরি সিস্টেমের রোগীরা প্রেজেন্ট করে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে প্রথম পেজ, একদম 546 নাম্বার পেজ, যেটা যে ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। এই পেজটা প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা সিস্টেমের শুরুতেই আপনার এরকম একটা পেজ দেওয়া যে ক্লিনিক্যাল এক্সামিনেশন প্রতিটা সিস্টেম থেকে। এইটা পড়তে হয় একদম নিচ থেকে। আমি যদি একদম নিচ থেকে শুরু করি, অর্থাৎ একদম নিচে দেওয়া হচ্ছে অবজারভেশন, অর্থাৎ একটা সিস্টেমের রোগী, আপনার কাছে কোনো রোগী এসে বলবে না যে আমার রেসপিরেটরি সিস্টেমে সমস্যা বা আমার কার্ডিওভাস্কুলার সিস্টেমে সমস্যা। সে আপনার কাছে এসে বলবে কিছু সিমটম, অর্থাৎ একজন রোগী যখন আমাদের কাছে কিছু কমপ্লেন নিয়ে আসে আমরা তাকে বলি সিমটম। সে কিছু সিমটম বলবে, আপনি সেই সিমটমগুলো অবজার্ভ করবেন, তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপর আপনি তার একটা ডায়াগনোসিসে পৌঁছাবেন, অর্থাৎ তার কি রোগটা হলো। একইভাবে এই রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রেও আমরা কিছু জিনিস অবজার্ভ করি। আমরা দেখি রোগীর রেসপিরেটরি রেটটা কত, আমরা দেখি তার ফিভার বা ক্যাকেকশিয়া আছে কিনা, আমরা দেখি তার ফেটর মানে ব্যাড স্মেল, মুখ দিয়ে কোনো বাজে গন্ধ আছে কিনা। আর এই ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমি একটা কথা বলি, এই ক্লিনিক্যাল এক্সামিনেশনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা কিন্তু ক্লিনিক্যাল মেথডের বই থেকে পড়ি, অর্থাৎ হাচিসন অথবা হচ্ছে ম্যাকলিওড। হাচিসন এবং ম্যাকলিওড হচ্ছে ফর ক্লিনিক্যাল মেথড, অর্থাৎ কিভাবে আমরা রোগীর পরীক্ষা নিরীক্ষা করি, সিমটম গুলো দেখি, তারা হচ্ছে এই আপনার এই সিমটোমেটোলজির বই। আর ডেভিডসনটা হচ্ছে মূলত ডিজিজ ওরিয়েন্টেড বই, অর্থাৎ যে সিমটমটা আসলে যে রোগের জন্য হচ্ছে সেই রোগটা আমরা পড়ি এই ডেভিডসন থেকে। যেমন এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেওয়া। একটা রোগী যখন রেসপিরেটরি সিস্টেমে আসে, আমরা জানি রেসপিরেটরি সিস্টেমে একটা খুব কমন সিমটম হচ্ছে কাফ, অর্থাৎ রোগী কাশি নিয়ে আসে। কাফ হতে পারে উইথ স্পুটাম, অর্থাৎ রোগীর কফ বের হয় কিনা। আরেকটা হতে পারে রোগীর কফ বের হয় না, যাকে আমরা বলি ড্রাই কাফ। তাহলে কাফ হতে পারে কাফ উইথ স্পুটাম, যাকে আমরা বলি প্রোডাক্টিভ কাফ। আরেকটা হতে পারে যেখানে কাশি বের হয় না, আমরা বলি ড্রাই কাফ। এখন প্রোডাক্টিভ কাফ যেখানে আপনার কাশি বের হয়, তার আবার দেখেন খুব সুন্দর করে এখানে ছবি দেওয়া যে সেরাস বা ফ্রদি পিঙ্ক কালার স্পুটাম হয় পালমোনারি ইডেমাতে। পালমোনারি ইডেমার মোস্ট কমন কারণ হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার, অর্থাৎ যখন লেফট ভেন্ট্রিকলটা ফেল করে যায়। মিউকোপুরুলেন্ট বা পিরুলেন্ট হয় যখন কোনো ইনফেকশন হয়। ব্রঙ্কিয়াল বা নিউমোনিক, নিউমোনিক মানে যখন অ্যালভিওলাস ইনফেকশন হয়। লাংয়ের প্যারেনকাইমা যখন ইনফেকশন হয় সেটা হচ্ছে নিউমোনিক ইনফেকশন। আর যখন আমাদের যে উইন্ড পাইপ গুলো আছে অর্থাৎ ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, সেগুলো হচ্ছে ব্রঙ্কিয়াল ইনফেকশন। সেখানে আপনার মিউকোপুরুলেন্ট হতে পারে, পুরুলেন্ট হতে পারে, অর্থাৎ কাশিটা দেখতে মনে হবে যে পুজ আছে এখানে। ব্লাড স্টেইন স্পুটাম, কাশির সাথে রক্ত আসে, কাশির সাথে রক্ত আসে আমরা বলি হিমোপটাইসিস। কাশির সাথে যখন রক্ত আসে আমরা বলি হিমোপটাইসিস। হিমোপটাইসিসের কমনেস্ট কজ হচ্ছে আমাদের জন্য ব্রঙ্কিয়াল কার্সিনোমা অর্থাৎ লাং ক্যান্সার, লাং ক্যান্সার, টিউবারকুলোসিস, এগুলো আমাদের সবার আগে মাথায় রাখতে হয়। কিন্তু আপনি যদি বলেন যে কোনটা সবচেয়ে বেশি পাওয়া যায়, সবচেয়ে বেশি হয় কমন হচ্ছে আপনার সিজনাল যে ব্রঙ্কাইটিস হয়, ব্রঙ্কাইটিস হলে আপনার হিমোপটাইসিস হতে পারে। এটা খুব বেশি মানুষের ক্ষেত্রে পাওয়া যায়, বাট যেগুলো আমরা ওয়ার্ডে আসলে দেখি রোগী, তাদের ক্ষেত্রে আমরা বেশি পাবো হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, টিউবারকুলোসিস। আপনার জন্য ক্যান্সার এবং টিবি জানাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখান থেকে এই পেজটা থেকে আপনি এইভাবে প্রতিটা জিনিস আপনাকে দেখতে হবে। যেমন এখানে দেখেন আমরা অবজারভেশনের পরে চলে গেছে হাতে, ফিঙ্গারে ক্লাবিং আছে কিনা রোগীর, হ্যাঁ, সায়ানোসিস আছে কিনা, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন ফ্ল্যাপ আছে কিনা, অর্থাৎ এই প্রতিটা কথার আবার এক্সপ্লেনেশন আছে। আপনি যখন ডেভিডসন পড়বেন, আপনি যদি প্রতিটা ওয়ার্ড ধরে ধরে পড়তে চান
এই প্রতিটা কথা আপনি জানতে পারেন। ক্লাবিং আপনি এখানে দেখে ফেললেন যে ক্লাবিং এর একটা ছবি দেওয়া আছে। আমরা বইয়ের ভেতরে যখন যাব, ক্লাবিং এর কজ কি, ক্লাবিং কি কি কন্ডিশনে হয় সবকিছু দেওয়া। অর্থাৎ এটা পড়তে হবে আগে অবজারভেশন, তারপরে আপনি আস্তে আস্তে এই বাম দিক থেকে উপরে উঠবেন, যে হাতটা দেখতে বললো। তারপরে আমি যদি একটু উপরে উঠি, এরপরে দেখেন হাতের পরে আমি চলে গেলাম পালসে। তাহলে রেডিয়াল পালসটা দেখতে বলে, ব্লাড প্রেশারটা দেখতে বলে। তাহলে পালস এবং ব্লাড প্রেশারটাও রেসপিরেটরি সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ। পালসের রেট রিদমটা দেখি, আর্টারিয়াল প্যারাডক্সটা দেখি। অনেক ধরনের পালস আছে। একটা পালস আছে যাকে বলা হয় পালসাস প্যারাডক্সাস। পালসাস প্যারাডক্সাস। এই পালসাস প্যারাডক্সাসটা যদিও পালসের সাথে বলা হয়, কিন্তু আসলে এটা একটা ব্লাড প্রেশার। এই পালসাস প্যারাডক্সাসটা আমরা পাই অ্যাকিউট সিভিয়ার অ্যাজমাতে। অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা। অ্যাকিউট সিভিয়ার অ্যাজমাতে দেখা যায় আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা থাকে সেটা ইন্সপিরেশনের সময় খুব বেশি কমে যায়। নর্মালি ইন্সপিরেশনের সময় ব্লাড প্রেশার কমে, এক্সপিরেশনের সময় ব্লাড প্রেশার একটু বাড়ে। কারণ কতটুকু কমে বলা হয়, সিস্টোলিক ব্লাড প্রেশার 10 পর্যন্ত কমতে পারে। যদি 10-এর নিচে কমে যায় তাকে বলা হয় পালসাস প্যারাডক্সাস। সিস্টোলিক ব্লাড প্রেশার 10-এর নিচে কমে গেলে পালসাস প্যারাডক্সাস। এটা আমরা পাই সিভিয়ার অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমাতে। তাহলে এই যে কথাটা ব্রঙ্কিয়াল অ্যাজমা, পালসাস প্যারাডক্সাস, এটাও কিন্তু আপনি ভেতরে পাবেন। এখানে হচ্ছে বিষয়টা হাইলাইট করা যে এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। ফেইসে যখন এরপরে আমরা ফেইসে চলে যাই, জুগুলার ভেনাস পালসটা দেখি। এইভাবে আপনি ঘুরে আসবেন। এরপরে আমি চলে যাব হচ্ছে চেস্টে, মানে আমি বুকে চলে যাব। বুকে আমরা জানি প্রতিটা ক্লিনিক্যাল সিস্টেমের জন্য ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন আছে। ক্লিনিক্যাল মেথড অনুযায়ী আমরা ইন্সপেকশন করি, পালপেশন, পারকাশন করি। ইম্পর্টেন্ট কথাগুলো এই ডেভিডসনে বলা, যে ডিফর্মিটি থাকতে পারে, ইনড্রয়িং থাকতে পারে। আমরা যখন পালপেট করি আমরা সামনে থেকে কি দেখি, ট্রাকিয়া দেখি, পেছন থেকে কি দেখি, কোনো লিম্ফ অ্যাডেনোপ্যাথি আছে কিনা। আমরা কিন্তু সার্ভাইকাল লিম্ফ অ্যাডেনোপ্যাথি দেখি পেছন থেকে। দেখেন গুরুত্বপূর্ণ কথাগুলো ডেভিডসন হাইলাইট করে দিছে। এরপর আমরা পারকাস করি, অসকালটেট করি। পারকাশনের সাউন্ডটা কেমন হতে পারে, যেমন স্টোনি ডাল হয় কিসে, প্লুরাল ইফিউশনে। আমরা জানি পারকাশন নোট ডাল হতে পারে, রেজোনেন্ট হতে পারে। তাহলে একটা স্পেসিফিক স্টোনি ডাল হয় প্লুরাল ইফিউশনে। এরপর আমরা অসকালটেশনে ব্রেথ সাউন্ড শুনি, কোনো অ্যাডেড সাউন্ড আছে কিনা সেটা দেখি। তো এই হচ্ছে আপনার ক্লিনিক্যাল মেথড, অর্থাৎ ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম, যেটা আপনি হাচিসন বা ম্যাকলিওড হয়তো একদম একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছে, এটা ডেভিডসন একটা পেজে বলে দিছে। ইম্পর্টেন্ট কথা আপনাকে জাস্ট হাইলাইট করার জন্য। আমি পরের পেজে চলে যাই। প্রতিটা চ্যাপ্টার কিন্তু এভাবেই শুরু হয়, ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং ইম্পর্টেন্ট ফাইন্ডিং। যেমন এর পরের পেজ যেটা, সেখানে দেওয়া হচ্ছে ইম্পর্টেন্ট ডিজিজের ফাইন্ডিং গুলো। একটা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে কি কি ইম্পর্টেন্ট জিনিস পাওয়া যায়। একটা পালমোনারি ফাইব্রোসিস, একটা নিউমোনিয়া, একটা কোলাপস, তারপরে হচ্ছে একটা নিউমোথোরাক্স, একটা ইফিউশন, এবং এগুলোর এক্সরে আকারে দেওয়া। প্রতিটা ডিজিজে আপনার কি কি দেখতে হবে, প্রতিটা ডিজিজ আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন, এইটা ডেভিডসন ইন শর্টে বলে দিছে। অর্থাৎ আমরা যখন রোগী দেখি, এখন আপনি যখন ডাক্তার হবেন তখন দেখা যাবে একটা রোগীকে আমরা যতটুকু সময় দেই একদম মাথা থেকে পা পর্যন্ত আসলে দেখা হয় না। আমরা দেখতে চাই কি ইম্পর্টেন্ট। আর একটা কথা ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার শরীরে কিছু খুঁজে পেতে হলে সেটা আপনাকে জানতে হবে। আপনি যদি না জানেন সেটা আপনি রোগীর শরীরে খুঁজে পাবেন না। আপনার নিউমোনিয়ার ক্ষেত্রে জানতে হবে যে আমার এখানে ব্রেথ সাউন্ডটা হয় ব্রঙ্কিয়াল। নিউমোনিয়ার ক্ষেত্রে জানতে হবে ব্রেথ সাউন্ডটা হয় আমার ব্রঙ্কিয়াল। আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি নিউমোনিয়ার রোগীর ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড শুনতে পারবেন না। হয়তো আপনি শুনতে পারবেন কিন্তু বুঝতে পারবেন না। নিউমোনিয়া রোগীর ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড হয়, এটা আপনাকে আগে জানতে হবে। না জানলে আপনি বুঝতে পারলেও বুঝতে পারবেন না। এই ইম্পর্টেন্ট কথাগুলোই ডেভিডসন হাইলাইট করে দিছে। আর এগুলা যেহেতু ডিজিজ ওরিয়েন্টেড কথা, আমি এটা একটু টেনে যাব। এটা আমি ক্লাসের শেষে যদি সময় হয় তখন আমি বলবো। আর আমরা মেইন আসলে চ্যাপ্টারে চলে যাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের রেসপিরেটরি মেডিসিনের মূল শুরু হয় যেখান থেকে।
আর আমার বইটা আসলে আমি Instagram পিডিএফটা কি একটু এখন নয়েজ ওনাকে হচ্ছে নিয়ে মেবি। আসতেছে এজন্য নাজুকু আসতে বলছে কোনো নয়েজ শোনা যাচ্ছে, একটু নয়েজ শোনা যাচ্ছে মেবি সাবরিনা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডেভিডসনের যেখান থেকে আসলে শুরু 548 নম্বর পেজ থেকে। এই পিডিএফটা আসলে আমি নিজের পড়ার জন্য করা হয়েছিল, এই জন্য দাগানো। আপনারা যদি চান আমি চেষ্টা করব দাগানো অংশটুকু যতটুকু সম্ভব দিয়ে দেওয়ার পরে এই জিনিসগুলো আপনাকে ইম্পর্টেন্ট পড়তে হবে। আর আসলে একটা টেক্সট বই পড়া একটু কঠিন, কারণ সবগুলো লাইন পড়া আসলে সম্ভব হয় না। প্রথমেই আপনার থাকে ফাংশনাল অ্যানাটমি ফিজিওলজি। এই অ্যানাটমি ফিজিওলজির অংশগুলো আপনারা যখন এমডি রেসিডেন্সি পরীক্ষা দিবেন, বিশেষ করে রেসিডেন্সি পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন আসে অ্যানাটমি ফিজিওলজি থেকে। আপনার ডেভিডসনের প্রতিটা চ্যাপ্টারের প্রথম 10টা পেজ থেকেই আপনার এমডি রেসিডেন্সির ম্যাক্সিমাম প্রশ্ন হয়। আবার আপনি যখন এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিবেন, এই ম্যাক্সিমাম প্রশ্ন আসে আপনার এই প্রথম যে অ্যানাটমি ফিজিওলজি থাকে এইখান থেকে। সো এইটুক অংশ সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন নতুন ডেভিডসন পড়বেন। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট কি কি দেখেন, এখান থেকেও আপনাকে পিক করতে হবে যে কি পড়বো কি পড়বো না। লাং থাকে আপার 2/3 অফ বনি থোরাক্সে। লাংয়ের আমরা জানি হচ্ছে ইম্পর্টেন্ট কিছু রেসপিরেটরি মাসেল আছে, তার মধ্যে মেইন মাসেলটা হচ্ছে ডায়াফ্রাম, যার নার্ভ সাপ্লাই হচ্ছে ফ্রেনিক নার্ভ। C3, C4, C5 এগুলা কিন্তু পরীক্ষার প্রশ্ন। 3, 4, 5 কিন্তু পরীক্ষার প্রশ্ন। আবার যারা একটু বেশি পড়তে চান, যেমন অনেকেরই আগ্রহ থাকবে আমি সামনে হয়তো প্ল্যাব দিব, ইউএসএমএলই দিব বা এমআরসিপি দিব, এই প্রশ্নগুলো কিন্তু এইখান থেকে অরিজিন হয়। যেমন আপনি যখন পড়বেন ফ্রেনিক নার্ভ এখান থেকে আসে, আপনার মাথায় আসতে হবে যে ফ্রেনিক নার্ভ যদি নষ্ট হয় তাকে কি বলে? ফ্রেনিক নার্ভ পলসি। ফ্রেনিক নার্ভ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাকে বলে ফ্রেনিক নার্ভ পলসি, অর্থাৎ C3, 4, 5 পলসি। ফ্রেনিক নার্ভ পলসি তাহলে কি হবে? আপনার রেসপিরেটরি ডিফিকাল্টি হবে। এই ফ্রেনিক নার্ভ পলসি আপনার এমআরসিপির একদম টিপিক্যাল প্রশ্ন, রেসপিরেটরি সিস্টেম থেকে ফ্রেনিক নার্ভ পলসি পরীক্ষা আসে। ফ্রেনিক নার্ভ পলসি হয় আপনার অ্যাওরটিক অ্যানিউরিজম থাকলে, কোনো টিউমার থাকলে, বিশেষ করে লাং ক্যান্সার থাকলে, তারপরে লাং ক্যান্সার সার্জারি করার সময় এই প্রশ্ন আবার এমআরসিপিতে আসে। সো আপনি যদি ডেভিডসন ভালো করে পড়েন, সো আপনার আসলে এটা আমি সবাইকেই বলি যে এটা পড়লে আপনি এফসিপিএস, প্ল্যাব, এমআরসিপি, ইউএসএমএলই কোনোটাতে আটকাতে পারবেন না। আচ্ছা, তাহলে এই রেসপিরেটরি মাসেল গুলো খুব ভালো করে পড়তে হবে, এগুলো আমি দাগিয়ে দিলাম। যে এক্সপিরেশনে প্যাসিভ, যেমন এটা নিয়ে অনেকে প্যাচ লাগে যে এক্সপিরেশন কি প্যাসিভ নাকি ইন্সপিরেশন প্যাসিভ। ইন্সপিরেশন একটা অ্যাক্টিভ প্রসেস, এক্সপিরেশন হচ্ছে প্যাসিভ প্রসেস, যেখানে 3 সেকেন্ড সময় লাগে। আচ্ছা, কন্ডাক্টিং জোন কোনটা? নিচের এই পোর্শনটুকু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি একটা লাংয়ের ভাইয়া সাউন্ড শোনা যাচ্ছে না।
টোটাল সাবডিভিশন আমরা হচ্ছে এখন নিচে যে ছবিটা আছে সেই ছবিটা দেখি। টোটাল সাবডিভিশন কতগুলো হয়, এখান থেকে একদম ল্যারিংস থেকে শুরু করে রেসপিরেটরি ব্রঙ্কিয়াল পর্যন্ত টোটাল 23টা ডিভিশন হয়, 23 ডিভিশন। এর মধ্যে 16টা থাকে আমাদের কন্ডাক্টিং জোনে আর 7টা থাকে আমাদের রেসপিরেটরি জোনে। 16টা হয় কন্ডাক্টিং জোনে আর 7টা ডিভিশন হয় রেসপিরেটরি জোনে, যেখানে গ্যাস এক্সচেঞ্জ হয়। এই ডিভিশনটা ইম্পর্টেন্ট। আর এইখানে লেখাগুলো একটু পড়তে হয়। লেখাগুলো জানার ইম্পর্টেন্স হচ্ছে রাইট এবং লেফট দুইটা লাং থাকে। এখানে যদি আমরা ভালো করে একটু খেয়াল করেন, লেফট লাঙে লোয়ার লোবে একটা আমরা জানি এই যে ভাগগুলো করছে এরা সেগমেন্টে, এখানে কোনো মিডিয়াল বেজাল নাই। এটা আপনার আবার এমআরসিপি পরীক্ষার প্রশ্ন, যে লেফট লাঙে আপনার একটা সেগমেন্ট নাই, সেটা হচ্ছে মিডিয়াল বেজাল। আপনি লেখাগুলো যখন পড়বেন দেখবেন রাইট লাঙে ল্যাটারাল বেজাল, এপিক্যাল বেজাল সবই আছে, মিডিয়াল বেজাল কিন্তু লেফট লাঙে নাই অ্যাকর্ডিং টু ডেভিডসন। যদিও আমরা দত্ত পড়ার সময় পড়তাম যে 2 জায়গায় 10টা লোব, এখানে কিন্তু লেফটে কোনো মিডিয়াল বেজাল দেওয়া নাই। এরপরেও ফাংশনাল অ্যানাটমি ফিজিওলজি কন্টিনিউশন, অর্থাৎ আপনার অ্যানাটমি ফিজিওলজি কিন্তু অনেকটুকু অংশ দখল করে আছে। এই প্রত্যেকটা কথা আপনাকে পড়তে হয়, এই প্রত্যেকটা কথা খুব ভালো করে পড়তে হবে। ফাংশনাল অ্যানাটমি, আমরা এই গ্যাস এক্সচেঞ্জ, এগুলো ব্রঙ্কিয়াল ট্রি আমরা ছোটবেলায় পড়ে আসছি। আর এখান থেকে ইম্পর্টেন্ট কথাগুলো কি, যে ইউনিট অফ লাং সাপ্লাইড বাই টার্মিনাল ব্রঙ্কিউল, তাকে আমরা বলি সাইনাস। একটা পালমোনারি আর্টারি আসে, পালমোনারি ভেইন হয়ে বের হয়ে যায়। পালমোনারি আর্টারি কিন্তু সেগমেন্টাল, পালমোনারি আর্টারি যেটা আসে সেটা হচ্ছে সেগমেন্টাল ইন ডিস্ট্রিবিউশন, আর পালমোনারি ভেইন যেটা চলে যায় সেটা কিন্তু ইন্টার সেগমেন্টাল ইন ড্রেনেজ, দুইটা সেগমেন্টের মাঝখান দিয়ে যায়। পালমোনারি ভেইনটা যায় দুইটা সেগমেন্টের মাঝখান দিয়ে, এই কথাগুলো ইম্পর্টেন্ট। তারপর দুইটা অ্যালভিওলাসের মাঝখানে থাকে পোর্স অফ কর্ন, পোর্স অফ কর্ন, এই কথাগুলো এমআরসিপি পরীক্ষায় আসে। এই পোর্স অফ কর্নটা তৈরি হয় 7 বছর বয়স থেকে। আমাদের বয়স যখন 7 বছর হয় তার আগে এটা তৈরি হয় না। পোর্স অফ কর্ন কমপ্লিটলি ডেভেলপ করে এট এজ 7। এই কথাগুলো একটু পড়বেন। এরপরে দেখেন লাং মেকানিক্স, কন্ট্রোল অফ ব্রিদিং। লাং মেকানিক্স এবং কন্ট্রোল অফ ব্রিদিং, অর্থাৎ আমাদের লাংয়ের মেকানিজম কিভাবে চলে, আমাদের ব্রিদিং কন্ট্রোল কিভাবে হয়, সেগুলো এখান থেকে একটু পড়তে হবে। এখানের ইম্পর্টেন্ট লাইনগুলো আমি চেষ্টা করছি একটু দাগিয়ে দেওয়ার। এখান থেকে পড়তে হয় ভলিউম গুলো, আমরা পড়ে আসছি যে টাইডাল ভলিউম, ফাংশনাল রেসিডুয়াল ভলিউম, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এগুলো ইনভেস্টিগেশনের মধ্যে ছবি দেওয়া আছে, সে ওইখান থেকে পড়লেও চলে। কন্ট্রোল অফ ব্রিদিং যেটা, সেটা আপনার এখান থেকেই পড়তে হবে। কন্ট্রোল অফ ব্রিদিং, এই জায়গাটা খুব সুন্দর করে পড়তে হবে, যে ব্রিদিং এর কন্ট্রোল কি কি রেসপিরেটরি সেন্টার দিয়ে হয়, এটা এখান থেকেই পড়তে হবে। রেসপিরেটরি মোটর নিউরন থাকে পোস্টেরিয়র মেডুলা অবলঙ্গাটাতে, যারা রেসপিরেটরি সাইকেলটাকে অরিজিনেট করে। রেসপিরেটরি মোটর নিউরন থাকে পোস্টেরিয়র মেডুলা অবলঙ্গাটাতে, যেখান থেকে রেসপিরেটরি সাইকেল শুরু হয়। আচ্ছা, আর কেমো রিসেপ্টর থাকে কিছু, ব্যারো রিসেপ্টর থাকে কিছু। সেন্ট্রাল কেমো রিসেপ্টর কোথায় থাকে, এটা স্টিমুলেটেড হয় কার্বন ডাইঅক্সাইড দিয়ে। পেরিফেরাল কেমো রিসেপ্টর থাকে ক্যারোটিড বডিতে, এগুলা কিন্তু ফিজিওলজির পড়া। মাসেল স্পিন্ডেল থাকে যারা মেকানিক্যাল লোডকে আপনার সেন্স করে এবং সেই অনুযায়ী রেসপিরেটরি মুভমেন্ট গুলো হয়। এই প্রত্যেকটা প্রশ্ন আপনার এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় আসে, প্রত্যেকটা প্রশ্ন এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় আসে। আচ্ছা, সো এই কন্ট্রোল অফ ব্রিদিং, এই কথাটা যেন কারো মিস না হয়। আর এছাড়াও আরো 2টা সেন্টার আছে, আমি একটু বলে দেই, যেমন ডেভিডসনের বাইরেও কিছু কিছু পড়তে হয়। অ্যাপনিওস্টিক সেন্টার ফিজিওলজিতে ছিল, নিউমোট্যাকটিক সেন্টার। অ্যাপনিওস্টিক সেন্টার, নিউমোট্যাকটিক সেন্টার, এই 2টা সেন্টারও আপনি যখন এমডি পরীক্ষা দিবেন তখন আপনার লাগবে। আচ্ছা, এই রেসপিরেটরি ফাংশন ইন ওল্ড এজ, এগুলা ট্রু ফলসে মাঝে মাঝে আসে, খুব একটা ইম্পর্টেন্ট না, আপনি যদি না জানেন তাও কেউ আপনাকে না করবেন না। আচ্ছা, এরপরে এই হচ্ছে ইম্পর্টেন্ট কথাগুলো, অর্থাৎ এগুলো একটু রিডিং দেওয়ার। এই রিডিং এর মাঝখানেও কিছু কিছু ইম্পর্টেন্ট কথা চলে আসে, যেমন পালমোনারি সার্কুলেশনের প্রেসার কত সেটা এখানে দেওয়া,
লাং ডিফেন্স কিভাবে হয়, আপার এয়ারওয়ে লোয়ার এয়ারওয়ে ডিফেন্স কিভাবে হয় সেই কথাগুলো এখানে বলা। লোয়ার এয়ারওয়ে ডিফেন্সে কি কি জিনিসপত্র আছে এখানে সুন্দর করে দেওয়া, ইমিউনোগ্লোবুলিন এ, লাইসোজাইম, অ্যান্টিপ্রোটিনেজ, অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা জানি আমাদের রেসপিরেটরি সিস্টেমে অনেক সিলিয়া ফাংশন করে, সেই সিলিয়াতে যখন সমস্যা হয় কি কি রোগ হতে পারে, কার্টাজেনার সিনড্রোম, ইয়াং সিনড্রোম, সিলিয়ারি ডিসমোডিলিটি সিনড্রোম, এই কথাগুলো এখানে বলা। এগুলা যারা আর একটু ভালো পড়বেন তারা এই বিষয়গুলো একটু হাইলাইট করবেন। আচ্ছা, ইন জেনারেল সবার জন্য যেটা লাগবে। এরপরে ইনভেস্টিগেশন অফ রেসপিরেটরি ডিজিজ। তাহলে এতটুকু হচ্ছে অ্যানাটমি বা ফিজিওলজি, যেটা আপনার প্রতিটা চ্যাপ্টারের শুরুতেই, ডেভিডসনের প্রতিটা সিস্টেমের শুরুতেই অ্যানাটমি ফিজিওলজি আলোচনা করা। এই অ্যানাটমি ফিজিওলজি ডেভিডসনে হিউজ অ্যামাউন্টে দেওয়া, যেটা আপনার প্রতিটা পরীক্ষা, যেমন আমাদের যখন স্পেশাল একটা বিসিএস হয়, স্পেশাল বিসিএস এর যে মেডিকেল পোর্শন থাকে, মেডিকেল পোর্শনে কিন্তু ডিজিজ থেকে প্রশ্ন কম থাকে, প্রশ্নই থাকে অ্যানাটমি ফিজিওলজি থেকে। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে ইনভেস্টিগেশন। না, ইনভেস্টিগেশন আগে পড়লে একটু ঝামেলা লাগবে। আমরা পড়বো হচ্ছে প্রেজেন্টিং প্রবলেম অফ রেসপিরেটরি ডিজিজেস। একটা রেসপিরেটরি সিস্টেমের পেশেন্ট যখন আপনার কাছে আসে তখন কি কি সমস্যা নিয়ে সে প্রেজেন্ট করে, আমরা সেটা নিয়ে একটু কথা বলবো। মোস্ট কমন সিমটম বা কমনেস্ট সিমটম যদি বলেন প্রতিটা সিস্টেমের জন্যই, সেটা হচ্ছে কাফ, কাশি। এখন যেমন কোভিড-19 সিচুয়েশনে কাশি একটা খুবই মারাত্মক সিমটম, বা এখন যেমন ঠান্ডা একটু পড়তেছে, শীত পড়তেছে, কাশি কম বেশি সবারই হবে, আবার ভালোও হবে। আচ্ছা, কাফ মোস্ট ফ্রিকোয়েন্ট সিমটম, এটা খুব সুন্দর করে পড়তে হয়। এটা ডেভিডসন পড়বেন, সাথে হাচিসন, ম্যাকলিয়ড, ওখানেও সুন্দর করে দাও। আবার বললাম যে সিমটোমেটোলজির জন্য হাচিসন ম্যাকলিয়ড ভালো। আচ্ছা, কিছু কিছু এক্সট্রা কথা আছে, আমি একটু বলে দেই। কাশি আমাদের যে তৈরি হয়, আমাদের সেই সেন্সেশনটা আসলে ব্রেইনে যায়। এই ব্রেইন একটা কাফ সেন্টার থাকে, কাফ সেন্টার, কাশির সেন্টার। কাশির সেন্টারটা থাকে নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটারিয়াসে। নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটারিয়াস হচ্ছে আমাদের কাফ সেন্টার। আচ্ছা, এটা একটু জেনে রাখেন। আর এই ডেভিডসনে আসলে ঢালাও ভাবে লেখা, এর জন্য দাগানো অংশগুলো চেষ্টা করবেন বেশি বেশি পড়ার। আর নিচে একটা বক্স দেওয়া। এরা ডেভিডসন চেষ্টা করছে কাফ অ্যাকর্ডিং টু অরিজিন বা অ্যাকর্ডিং টু সিচুয়েশন, কোথা থেকে কাশি হচ্ছে সেই অনুযায়ী ভাগ করার। অর্থাৎ ফ্যারিংসে কি কি হতে পারে, পোস্ট ন্যাজাল ড্রিপ, আপনার যদি নাকে পানি জমে অর্থাৎ ঠান্ডা লাগে, সেই ঠান্ডাটা গড়িয়ে গড়িয়ে দেখা যায় ফ্যারিংসে যায় এবং ইরিটেশন হয়, কাশি হয়। ল্যারিংসে ল্যারিনজাইটিস, ট্রাকিয়াতে ট্রাকিয়াইটিস, এইভাবে এরা লোকেশন অনুযায়ী ভাগ করছে। আর আমাদের যখন ধরবে যে কাশি কেন হয়, বা আপনাকে যখন পরীক্ষায় ধরবে, ওয়ার্ডে ধরবে কাশি কেন হয়, আমাদের একটু ভাগ ভাগ করে বলা লাগে। তাহলে কাশির ডিউরেশন অনুযায়ী আমরা কাশিকে ভাগ করতে পারি। হতে পারে অ্যাকিউট কাফ, হতে পারে একটা হতে পারে সাব অ্যাকিউট কাফ, একটা হতে পারে ক্রনিক কাফ। তাহলে কাশি হতে পারে অ্যাকিউট, যেটা হয় 3 সপ্তাহের কম। 3 সপ্তাহের কম হলে সেটা একটা অ্যাকিউট কাফ। সেটা যদি 8 সপ্তাহের বেশি হয় সেটা হচ্ছে একটা ক্রনিক কাফ। সেটা যদি 3 থেকে 8 সপ্তাহের মধ্যে হয় সেটা হচ্ছে সাব অ্যাকিউট কাফ। অ্যাকিউট কাফের কমনেস্ট কজ হচ্ছে অ্যাকিউট ট্রাকিয়াইটিস বা অ্যাকিউট ট্রাকিওব্রঙ্কাইটিস। অ্যাকিউট ব্রঙ্কাইটিস, অ্যাকিউট ট্রাকিয়াইটিস, মানে ব্রঙ্কাস এবং ট্রাকিয়ার অ্যাকিউট ইনফ্লামেশন হচ্ছে কমনেস্ট কজ। এগুলা ভাইরাল হতে পারে, এগুলা ব্যাকটেরিয়াল হতে পারে। যেমন কোভিড-19 আপনার অ্যাকিউট ব্রঙ্কাইটিস, ট্রাকিয়াইটিস করে। সাব অ্যাকিউট কাফ, সাব অ্যাকিউট কাফ হয় দুইটা কারণ আপনি মনে রাখবেন। 3 সপ্তাহের অধিক কাশি, আমরা বাংলায়ও বলি, একজন মানুষের যদি 3 সপ্তাহের কাশি বেশি হয় তাকে আমরা বলি টিউবারকুলোসিস আছে কিনা আগে দেখতে হয় আমাদের দেশের প্রেক্ষাপটে। 3 to 8 উইকস কাফ হলে, 3 সপ্তাহের বেশি কাশি হলে 1 নম্বর হচ্ছে টিউবারকুলোসিস। 2 নম্বর হয় পোস্ট ভাইরাল কাফ। পোস্ট ভাইরাল কাফ অর্থাৎ যে কোনো ভাইরাল কাফ হলেই দেখা যায় অনেক সময় একটা শুকনা কাশি অনেক দিন থাকতে পারে, এটাকে বলে পোস্ট ভাইরাল কাফ। 3 সপ্তাহের বেশি কাশি। 8 সপ্তাহের বেশি কাশি হয় যদি অনেক দিন ধরে কাশি থাকে, সেইখানে আমরা বলি সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, যেখানে ফাইব্রোসিস হয় লাঙে।
আমরা আরেকটা নাম বলি ফাইব্রোটিক লাং ডিজিজ, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, ফাইব্রোটিক লাং ডিজিজ, পালমোনারি ফাইব্রোসিস, এগুলা কাছাকাছি টার্ম। তাহলে 8 সপ্তাহের বেশি হলে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। আর কি হতে পারে? কিছু ওষুধ, ড্রাগ, যেমন আমরা জানি এসি ইনহিবিটর একটা প্রেসারের ওষুধ, অ্যান্টি হাইপারটেনসিভ, ACE ইনহিবিটর, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এই ওষুধগুলো কাশি করে। তো কিছু কিছু ওষুধ খেলে অনেকদিন কাশি থাকতে পারে। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ সেটা ক্রনিক কাফ করতে পারে, 8 সপ্তাহের বেশি কাশি। কেউ হয়তো বললো আপনার কাছে এসে আমার 4-5 মাস ধরে কাশি, ভালো হইতেছে না, এটা হচ্ছে ক্রনিক কাফ। সো কাশি হতে পারে অ্যাকিউট, হতে পারে সাব অ্যাকিউট, হতে পারে ক্রনিক। আমরা এইভাবে কিন্তু কাশিটাকে ভাগ করে ফেলি। ডেভিডসন ভাগ করছে হচ্ছে অ্যাকর্ডিং টু সিচুয়েশন। আবার কাশি হতে পারে এর সাথে যে কারণগুলো আপনি মনে রাখবেন, এটা হতে পারে শুকনা কাশি মানে ড্রাই কাফ, হতে পারে যেখানে স্পুটাম তৈরি হয় যেটাকে আমরা বলি প্রোডাক্টিভ কাফ। তাহলে শুকনা কাশি হতে পারে ড্রাই অথবা প্রোডাক্টিভ কাফ। কমন যে কারণগুলো বললাম এতক্ষণ, এগুলো সবই আপনার ড্রাই কফ ম্যাক্সিমাম ক্ষেত্রে। যেমন আপনার ক্রনিক যে দুইটা কারণ বললাম, একটা ড্রাগ, একটা ফাইব্রোটিক লাং ডিজিজ, এরা শুকনা কাশি করে। তাহলে ফাইব্রোটিক লাং ডিজিজ, ড্রাই কফ, এগুলা সরি আপনার ড্রাগ, এরা করে ড্রাই কাফ। প্রোডাক্টিভ কাফ হয় মনে রাখবেন যখন ইনফেকশন হয়। সস্তা ভাষায় মনে রাখা হচ্ছে ইনফেকশন বা ইনফ্লামেশন। অর্থাৎ অ্যাকিউট একটা ব্রঙ্কাইটিস হইলো, প্রোডাক্টিভ কাফ হবে। আপনার নিউমোনিয়া হইলো, শুরুতে ড্রাই হইলেও পরে প্রোডাক্টিভ হয়। প্রোডাক্টিভ কাফ হবে আপনার যখন আপনার নিউমোনিয়া থেকে লাং অ্যাবসেস হয়ে যাবে। তাহলে ইনফেকশন ইনফ্লামেশন হলে প্রোডাক্টিভ কাফ, আপনি সহজ বাংলায় মনে রাখবেন। তাহলে এই হচ্ছে কাশি, এবং এই বক্সটা আপনার ডেভিডসন থেকে পড়তে হবে। আমরা এর পরের সিমটমে চলে যাই। কাফ এর পরে হচ্ছে ব্রেথলেসনেস। ব্রেথলেসনেস বা ডিসনিয়া। যদি আপনাকে বলে আমার শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট যদি বলে মানে কি, এর ডেফিনেশন হচ্ছে ফিলিং অফ অ্যান আনকমফোর্টেবল নিড টু ব্রিথ। আমরা কিন্তু শ্বাস যে নেই এটা আমরা বুঝতে পারি না যে আমি শ্বাস নিচ্ছি। আপনার যদি কখনো এই ফিলিংটা হয় যে আমি শ্বাস নিতে হচ্ছে নিজে থেকে, এটাই ব্রেথলেসনেস। আনকমফোর্টেবল নিড টু ব্রিথ, মনে হচ্ছে আমি শ্বাস নিয়ে আরাম পাইতেছি না। এর দেখা যায় এটা একটা আনইউজুয়াল সেন্সেশন, কোনো রিসেপ্টর নাই, কোনো রিপ্রেজেন্টেশন নাই ব্রেনে। যেমন কাশি আমি বললাম যে নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটারিয়াস, বাট ব্রেথলেসনেস এর এমন কোনো রিপ্রেজেন্টেশন নাই। ব্রেথলেসনেসও একই কথা। ডেভিডসনে আপনি যদি এই লেখাগুলো পড়তে না পারেন, আমি লেখাগুলো চেষ্টা করছি দাগিয়ে দেওয়ার, আপনি চলে যাবেন বক্সে, এগুলা কিছু পড়া লাগবে না। আপনি পরের পেজে একটা বক্স আছে 558 নাম্বার পেজে, সেই বক্সে আপনি চলে যাবেন। সো ডেভিডসন থেকে আপনি যদি শুধু বক্সগুলো পড়েন, অনেক কিছু পড়া হবে। ব্রেথলেসনেস এর কারণগুলো কি, অর্থাৎ প্রতিটা সিমটম যখন আপনি পড়বেন, একজন রোগী যখন আপনার কাছে বলবে যে আমার কাশি হয়, আমার শ্বাসকষ্ট হয়, তখন আমরা আসলে মিলাইতে চাই যে এটা কোন সিস্টেমের ডিজিজ বা এটা কোন ডিজিজ। আর এই মিলানোর জন্য আপনাকে সেই সিমটমের অনেকগুলো কারণ জানতে হবে যে কি কারণে এই রোগীটার শ্বাসকষ্ট হইতে পারে। একটা শ্বাসকষ্টের রোগী আপনার কাছে আসলো, এটাকে দেখেন দুইটা ভাগে ডেভিডসন ভাগ করে ফেলছে। এটা কি অ্যাকিউট নাকি এটা ক্রনিক। অর্থাৎ হঠাৎ করে বললো আমি ভালোই ছিলাম, কালকে রাত থেকে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে, এটা অ্যাকিউট ডিসনিয়া। অ্যাকিউট ডিসনিয়া হয় হঠাৎ করে, 2 দিনের মধ্যে, 1 দিনের মধ্যে, রাতে ঘুমাইছে ভালো, সকাল থেকে শ্বাসকষ্ট, বা সারাদিন কাজ করে আসছে, রাতে হঠাৎ করে শ্বাসকষ্ট, এটা হচ্ছে অ্যাকিউট। এখানে 2 দিন, 3 দিন, 4 দিন এমন কোনো বাধা ধরা নিয়ম নাই। ক্রনিক এক্সারশনাল ডিসনিয়া, দীর্ঘদিন ধরে তার শ্বাসকষ্ট হয়। এক্সারশনাল মানে হচ্ছে কাজকর্ম করলে, সে বলবে আমি তো বসে থাকলে ভালোই থাকি, বিশ্রামে থাকলে, আমি যখন একটু হাঁটাচলা করি বা একটু ভারী কোনো পরিশ্রমের কাজ করলাম তখন আমার শ্বাসকষ্ট হয়। এটা ক্রনিক এক্সারশনাল ডিসনিয়া। এর কারণগুলো কি, এটা আবার সিস্টেম অনুযায়ী, কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, অর্থাৎ হার্টে সমস্যা হলেও শ্বাসকষ্ট হতে পারে, ফুসফুসে সমস্যা হলেও শ্বাসকষ্ট হতে পারে। কমন যে কারণগুলো এখানে স্টার মার্ক করা। অ্যাকিউট ডিসনিয়ার রেসপিরেটরি কারণগুলো আমরা আগে চিন্তা করি, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি, নিউমোনিয়া, নিউমোথোরাক্স। হার্ট থেকে অ্যাকিউট পালমোনারি ইডেমা। এখন এই যে কারণগুলো, যে কার শ্বাসকষ্টের আসলে কারণ কি,
এটা জানার জন্য আমার পেশেন্টের দিকে তাকাইতে হয়, পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিতে হয়। আপনারা যখন ক্লিনিক্যাল মেথড পড়বেন, যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, আমরা কিন্তু বলি যে একটা রোগ ডায়াগনোসিস করতে আমার হিস্ট্রি লাগে সবার আগে, তারপর আমি তার ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, তারপর কিছু পরীক্ষা নিরীক্ষা করি। হিস্ট্রি আর এক্সামিনেশনে কিন্তু আমাকে 95% ক্ষেত্রে ডায়াগনোসিস বলে দিবে। হিস্ট্রি হচ্ছে 70% আর এক্সামিনেশন করে 25%। 95% ডায়াগনোসিস আমি হিস্ট্রি আর এক্সামিনেশন করেই পাবো। ইনভেস্টিগেশন হচ্ছে 5% আমাকে হেল্প করবে টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। বাট আমি কিন্তু রোগের যদি 5টা ওষুধ দেই রোগীকে, তার মধ্যে 4টা ওষুধই আমি আপনার হিস্ট্রি আর এক্সামিনেশন দিয়ে লিখে দিতে পারবো। ইনভেস্টিগেশন করে হয়তো আমি আর একটা ওষুধ যোগ করতে পারি। হিস্ট্রি আমাকে বলে দিবে যে শ্বাসকষ্টের কারণ কি। একজন যদি বলে আমার ছোটবেলা থেকেই শ্বাসকষ্টের সমস্যা, ছোটবেলা থেকেই শ্বাসকষ্টের সমস্যা, অর্থাৎ একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, এটা মোস্ট লাইকলি হবে অ্যাজমা। সে যদি বলে একটা বয়স্ক মানুষ আসলো 50-55 বছরের, এবং সে বলে যে আমি দীর্ঘদিন সিগারেট খাইতাম, সিগারেট খাওয়ার পরে তার শ্বাসকষ্ট, এটা হচ্ছে মোস্ট লাইকলি সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই দুইটাই আবার আপনি এক্সামিনেশন করে কিছু ফাইন্ডিং পাবেন। আমি যখন একটা স্টেথোস্কোপ দিব রোগীর বুকে, আমি শুনতে পারবো হচ্ছে রংকাই। স্টেথোস্কোপ দিয়ে আমি শুনতে পারবো রংকাই, একটা বাঁশির মতো শব্দ হবে, তাই আমি বুঝে যাব এটা আইদার অ্যাজমা বা সিওপিডি। যদি ইয়াং হয়, ছোটবেলা থেকে শ্বাসকষ্ট, অ্যাজমা। একটা স্মোকার, অনেক দিন ধরে সিগারেট খাইছে, তারপরে চেহারা ছবি একটু পাল্টে গেছে, শুকায় গেছে, এটা সিওপিডি। একটা অ্যাক্সিডেন্ট করে আসছে, বা অ্যাক্সিডেন্ট করে নাই, মনে করেন হঠাৎ করে আসছে একটা ইয়াং পেশেন্ট, আপনার শ্বাসকষ্ট, বুকের এক পাশ দেখলেন যে কোনো শব্দ নাই, বুকের এক পাশে কোনো শব্দ নাই, অর্থাৎ আপনার লাং এবং আপনার স্টেথোস্কোপের মধ্যে কিছু একটা আছে, বাতাস জমছে বুকে, একে বলে নিউমোথোরাক্স। তার হয়তো 7 দিন ধরে জ্বর, 7 দিন ধরে জ্বর, এখন কাশিও ছিল, হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে, এটা হয়তো নিউমোনিয়া। আবার সে হয়তো ভালো ছিল, কিন্তু তার প্রেশার আছে, তার ডায়াবেটিস আছে, তার প্রেশার আছে, তার ডায়াবেটিস আছে, সে হয়তো কোনো একটা উত্তেজিত হয়ে গেছে, হাঁটাচলা করছে, পরিশ্রম করে আসছে, তারপরে হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হয়েছে। একটা 50 বছরের পুরুষ মানুষ আসলো, মনে করেন 50 বছরের একটা মেল পুরুষ মানুষ আসলো, প্রেশার আছে, ডায়াবেটিস আছে, হঠাৎ করে শ্বাসকষ্ট, আর কিচ্ছু নাই, কাশিও ছিল না, জ্বরও ছিল না, তার আগে শ্বাসকষ্টও ছিল না, সে আগে হয়তো খুব একটা সিগারেটও খায়নি। অ্যাজমা, সিওপিডি না, নিউমোনিয়া না, তাহলে কি? এটা হয়তো তার একটা এমআই হয়েছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তারপরে তার লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হয়ে অ্যাকিউট পালমোনারি ইডেমা। এইভাবে আমরা আসলে একটা সিমটম যখন বলে, আমরা রোগী থেকে এইভাবে ডায়াগনোসিসে পৌঁছাই। ক্রনিক এক্সারশনাল, দীর্ঘদিন ধরে তার শ্বাসকষ্ট হয়। সিওপিডি, ক্রনিক অ্যাজমা, এগুলোতে হবে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। হার্টের কারণেও হবে, যার ক্ষেত্রে মনে করেন মায়োকার্ডিয়াল ইসকেমিয়া থাকে, আমরা বলি ইসকেমিক হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ। একে বলা হয় অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট। অ্যানজাইনা মানে বুকে ব্যথা, আপনার যদি বুকে ব্যথা হয় আমরা বলি অ্যানজাইনা পেক্টোরিস। আবার কিছু কিছু অ্যানজাইনাতে ব্যথা হয় না, শুধু শ্বাসকষ্ট হয়, বলে আমার তো ব্যথা নাই কিন্তু আমার শ্বাসকষ্ট হয়, এটা হয় অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট বলা হয়। এটা হয় ডায়াবেটিস পেশেন্টদের বেশি হয়, যাদের ডায়াবেটিস থাকে সেই সব রোগীদের আপনার দেখা যায় ওরা ব্যথার যে সেন্সেশন সেটা অনুভব করতে পারে না, কিন্তু যে একটা অস্বস্তি, সেই অস্বস্তিটা বোধ করতে পারে। সেই অস্বস্তিটাই হচ্ছে আপনার অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট। এই হচ্ছে আপনার সিমটম গুলো, ঠিক এই হচ্ছে সিমটম গুলো। আর এই সিমটম গুলো থেকে আমরা একটা সিমটম দিয়ে কিন্তু একটা ডিজিজ ডায়াগনোসিস করি না। তা শুনতে পাচ্ছি না। স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না।
আচ্ছা, এখন মনে হয় আমাকে শুনতে পাচ্ছি। জি স্যার, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, ওই 40 মিনিট হয়ে গেছে, এর জন্য আমি আউট হয়ে গেছি অটোমেটিক। জুম তো আবার 40 মিনিট পরে হয়তো চলে যায়। আচ্ছা, এখন মনে হয় আমরা দেখতেও পাচ্ছি ব্রেথলেসনেস ছিল। আচ্ছা, সিমটম ব্রেথলেসনেস শেষ হলো, এরপর হচ্ছে ফিঙ্গার ক্লাবিং। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যে নখগুলো এরকম বড় বড় হয়, বলে ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স। ড্রামস্টিকের মতো দেখা যায়, এরকম মোটা মোটা হয়ে যায় নখগুলো, এই জিনিসটাকে বলে ক্লাবিং। ক্লাবিং হচ্ছে পেইনলেস সোয়েলিং অফ সফট টিস্যু অফ টার্মিনাল ফ্যালাংস। অর্থাৎ আঙ্গুলের একদম শেষে যে সফট টিস্যু গুলো থাকে সেগুলো এরকম মোটা মোটা হয়ে যায়, পেইনলেস সোয়েলিং হয়, এটা হচ্ছে বলে ক্লাবিং। এটা কেন হয়? এটার অনেকগুলো হাইপোথেসিস আছে। বলা হয় যখন দীর্ঘদিন ধরে হাইপোক্সিয়া থাকে, হাইপোক্সিয়া থাকার কারণে এখানে কিছু ফাইব্রোব্লাস্টের প্রলিফারেশন হয়। হাইপোক্সিয়া থাকার কারণে ফাইব্রোব্লাস্টের প্রলিফারেশন হয়, এই ফাইব্রোব্লাস্ট গুলো এই সোয়েলিং তৈরি করে। এটা হচ্ছে একটা হাইপোথেসিস। অরিজিনাল কারণ হচ্ছে ওজিকে। ওজিকে মানে হচ্ছে অনলি গড নোস। অরিজিনাল কারণ হচ্ছে ওজিকে, বাট কিছু হাইপোথেসিস আছে, যেমন হাইপোক্সিয়া একটা হাইপোথেসিস। ক্লাবিং এর কজ গুলো কি? এই বক্স, এই ডেভিডসন মানে বক্স, আগে একটা বলছিলাম কথা। এই ক্লাবিং এর হচ্ছে কজ, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ফিঙ্গার ক্লাবিং। অর্থাৎ ক্লাবিং কি কি কারণে হয়, একটা রোগী যখন আপনার কাছে ক্লাবিং নিয়ে আসবে আপনি কি কি জিনিস চিন্তা করবেন। এর মধ্যে কমন হচ্ছে থোরাসিক অর্থাৎ চেস্টের কজ গুলো চিন্তা করা। আমাদের দেশের প্রেক্ষাপটে লাং ক্যান্সার সবার আগে, তারপরে হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়েক্টাসিস, লাং অ্যাবসেস, এগুলো। অর্থাৎ ক্লাবিং এর কজ, ক্লাবিং নিয়ে যদি একটা রোগী আসে সবার আগে হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে কোনো ঝামেলা আছে কিনা। এরপরে হার্টে কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ, সিরোসিস, এরকম অনেক কিছু আছে, থায়োটক্সিকোসিস, এগুলো হতে পারে। আর সংক্ষেপে আমি মনে রাখি, ক্লাবিং মনে রাখি হচ্ছে ক্লাবিং দিয়েই। ক্লাবিং দিয়েই আপনি ক্লাবিং কেন হয় সেটা মনে রাখতে পারবেন। সি এল ইউ বি বি আই এন জি, এটা হচ্ছে ক্লাবিং। সি মানে হচ্ছে কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ, কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ হচ্ছে সি। এল তে হচ্ছে লাং অ্যাবসেস, এল তে হচ্ছে লাং অ্যাবসেস। ইউতে হচ্ছে আলসারেটিভ কোলাইটিস মানে ইনফ্লামেটরি বাউল ডিজিজ। ইনফ্লামেটরি বাউল ডিজিজের একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। বিতে হচ্ছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, বিতে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। আরেকটা বিতে হচ্ছে ব্রঙ্কিয়েক্টাসিস, আরেকটা বিতে হচ্ছে ব্রঙ্কিয়েক্টাসিস। আইতে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ফর আই। এনতে হচ্ছে নর্মাল বা ফ্যামিলিয়াল। অনেকের থাকে ফ্যামিলিতেই, মানে তার কোনো ডিজিজ নাই কিন্তু তার ক্লাবিং আছে, ছোটবেলা থেকে ক্লাবিং এরকম আছে, আমি মানুষও দেখছি এরকম, ফ্যামিলিয়াল, নর্মাল। আর জিতে আসলে এখানে মিলানো যায় না, জি আমি বলি হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, অর্থাৎ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আরো কিছু কজ যেমন সিরোসিস, সিলিয়াক ডিজিজ, এগুলো। তাহলে ক্লাবিং এর কজ আপনি ক্লাবিং দিয়ে মনে রাখতে পারেন, কনজেনিটাল হার্ট ডিজিজ, লাং অ্যাবসেস, আলসারেটিভ কোলাইটিস, ব্রঙ্কিয়েক্টাসিস, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। ক্লাবিং এর কারণ ক্লাবিং দিয়ে মনে রাখা যায়। আচ্ছা, এগুলো একটু মাথায় রাখেন, কাজে দিবে। এরপরের সিমটম হচ্ছে হেমোপটাইসিস, অর্থাৎ কাশির সাথে রক্ত আসে। কাশির সাথে রক্ত আসার কারণ কি? এই হচ্ছে বক্স। তাহলে আপনি যখন একটা সিমটম পড়বেন সেই সিমটম কেন হয় সেগুলো দেখে রাখতে হবে। কমনেস্ট কজ লাং ক্যান্সার, ব্রঙ্কিয়েক্টাসিস, ব্রঙ্কাইটিস, টিউবারকুলোসিস। এছাড়া ভাইবাতে আপনাকে ধরবে যে হিমোপটাইসিস তো লাংয়ে হয়, লাংয়ের কারণে হয়, ঠিক না? আর কিছু কার্ডিওভাস্কুলার কজ বলেন, হার্টের কি কি সমস্যার কারণে হিমোপটাইসিস হয়। অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার এবং মাইট্রাল স্টেনোসিস। হার্ট ফেইলিয়ার, যখন একটা পেশেন্ট হার্ট ফেইলিয়ার নিয়ে আসে, সেইখানে এটা দত্ততেও ছিল, যারা দত্ত ডিটেলসে পড়ছেন, দত্তের ডিটেলস হার্ট ফেইলিয়ার সেল বলে একটা কথা ছিল, হার্ট ফেইলিয়ার সেল। আপনার অ্যালভিওলার ম্যাক্রোফেজকে বলা হয়তো হার্ট ফেইলিয়ার সেল। হার্ট ফেইলিয়ার যখন হয় অ্যালভিওলার ম্যাক্রোফেজ গুলো চলে আসে, আপনার কাশির সাথে রক্ত রক্ত দেখা যায়, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ারে হিমোপটাইসিস হয়।
মাইট্রাল স্টেনোসিস যখন হয় আপনার পালমোনারি প্রেসার বেড়ে যায়, পালমোনারি প্রেসার বেড়ে যাওয়ার কারণে হেমোপ্টাইসিস হয়। এই কারণগুলো যাতে কারো ভুল না হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, হেমোপ্টাইসিসের ম্যানেজমেন্ট এখানে সুন্দর করে দেওয়া, কি কি করতে পারেন আপনি, কি কি পরীক্ষা নিরীক্ষা করা যায় রোগীর, চেস্ট এক্সরে থেকে শুরু করে ইমার্জেন্সি একটা ব্রঙ্কোস্কোপি করা যায় এবং সিটি এনজিওগ্রাম পর্যন্ত করা যায়, এগুলা দেওয়া। আচ্ছা, তাহলে এই কমন তিনটা সিম্পটম আমরা দেখলাম, কাফ, ব্রেথলেসনেস এবং হেমোপ্টাইসিস। এরপরে এই টপিকগুলো একটু রিডিং দেওয়া যেতে পারে। ইনসিডেন্টাল পালমোনারি নডিউল, হঠাৎ করে ইনসিডেন্টাল পালমোনারি নডিউল মানে একটা এক্সরে করতে দিলেন হয়তো রোগীকে অন্য কোনো একটা কারণে, দেখলেন ফুসফুসের মধ্যে একটা চাকা, এটাকে বলে ইনসিডেন্টাল পালমোনারি নডিউল। হঠাৎ করে একটা চাকা পাওয়া গেলে আমাদের সন্দেহ হয় এটা কি ক্যান্সার ট্যান্সার কিনা। এগুলা কেস সিনারিও থাকে এফসিপিএস পার্ট 1 এ বা এমআরসিপি তে, এগুলা ছোটদের না পড়লেও চলবে, যারা একটু ফার্দার 5th ইয়ারে পড়াশোনা তারা করবেন। যে একটা লাংয়ে যদি আপনি একটা চাকা পান, সেটা হইতে পারে একটা বিনাইন টিউমার, হইতে পারে লাং ক্যান্সার। কি কি ফিচার থাকলে আমরা লাং ক্যান্সার চিন্তা করব সেটা এখানে দেওয়া। 3 সেন্টিমিটারের বড় হলে, স্পিকিউলেটেড থাকলে, হ্যাঁ, এই কিছু কন্ডিশন ফুলফিল করলে বা রোগীর বয়স বেশি হলে, স্মোকার হলে আমরা ম্যালিগন্যান্ট টিউমার চিন্তা করি। এগুলা একটু যারা বা ভালো আর একটু পড়বেন তাদের জন্য এগুলা পড়া। আচ্ছা, এরপরে প্লুরাল ইফিউশন। দেখেন প্লুরাল ইফিউশন একটা প্রেজেন্টিং কমপ্লেন, অর্থাৎ প্লুরাল ইফিউশন নিয়েও কিন্তু রোগী আসতে পারে আপনার কাছে। আর আপনারা যখন পরীক্ষা দিবেন, পরীক্ষায় একটা প্লুরাল ইফিউশন লং কেস শর্ট কেসে থাকবে। আপনি যখন লং কেস দিবেন, অর্থাৎ আমরা জানি যে আমরা যখন ক্লিনিক্যাল পরীক্ষা দিই ওয়ার্ডে ক্লিনিক্যাল পরীক্ষা কিন্তু দুইটা কেস থাকে। লং কেস মানে হচ্ছে একটা রোগীর হিস্ট্রি লিখতে হয়, তার পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তার চিকিৎসা লিখতে হয়। আর শর্ট কেস মানে শুধু এক্সামিন করতে দেওয়া। একটা প্লুরাল ইফিউশন অর্থাৎ ফুসফুসে বুকে পানি জমছে, এরকম একটা কেস আপনার পরীক্ষায় থাকবেই এবং সেটা আপনার এক্সামিনও করতে হবে। প্লুরাল ইফিউশন মানে অ্যাকুমুলেশন অফ সেরাস ফ্লুইড উইথিন দ্য প্লুরাল স্পেস। প্লুরাল স্পেসের মধ্যে যদি সেরাস ফ্লুইড জমে সেটাকে বলে প্লুরাল ইফিউশন। যদি পুজ জমে তাকে বলে এমপায়েমা। যদি রক্ত জমে হেমোথোরাক্স, কাইল জমলে কাইলোথোরাক্স। আর এই যে ইফিউশন হয়, এই ইফিউশনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলি। একটা হচ্ছে ট্রানজুডেটিভ ইফিউশন, যেখানে আপনার প্লুরাল স্পেসে প্রেসার বেড়ে যেয়ে হয়েছে। আরেকটা হচ্ছে এক্সুডেটিভ ইফিউশন। একটা হচ্ছে ট্রানজুডেটিভ, আরেকটা হচ্ছে এক্সুডেটিভ। এক্সুডেট মানে যেখানে আপনার ইনফেকশন আছে, সহজ বাংলায় ইনফেকশন থাকলে যেটা হয় সেটা এক্সুডেটিভ ইফিউশন। ইনফেকশনের কারণে সেখানে পানি আসছে, সরি। আর ট্রানজুডেটিভ হচ্ছে যেখানে প্লুরাল প্রেসার, হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যেয়ে হয়েছে। আচ্ছা, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এবং কজ, এই কথাগুলো পড়তে হবে। এখানেও বক্স, এই দুইটা বক্স কারো যাতে বাদ না যায়, অর্থাৎ প্লুরাল ইফিউশন কেন হয় এবং কি কি কজ আপনার হাইলাইট করতে হয়, সেই কজে কি কি ফিচার পাওয়া যায়। যেমন আপনার কমনেস্ট কজ হচ্ছে, যদি বলে প্লুরাল ইফিউশনের কারণ বলো, 1 নম্বরে নিউমোনিয়া, এর সাথে যে ইফিউশন হয় প্যারানিউমোনিক ইফিউশন, টিউবারকুলোসিস, পালমোনারি ইনফার্কশন, কমনেস্ট কজ। এরপরে আনকমন কজগুলো, হার্ট ফেলিয়ার, হাইপোপ্রোটিনেমিয়া, এগুলো আনকমন কজ। এই হার্ট ফেলিয়ার, হাইপোপ্রোটিনেমিয়া, যেখানে প্রোটিন কমে যায় সেখানে হয় ট্রানজুডেটিভ ইফিউশন। আর আপনার নিউমোনিয়া, টিউবারকুলোসিস, এখানে হবে এক্সুডেটিভ ইফিউশন। আর প্রতিটা কজের কি কি ইম্পর্টেন্ট ফিচার আছে সেগুলো তার পরের বক্সে দেওয়া। এগুলো আপনি যখন পড়বেন আপনি টোটাল ডিজিজটা একটা আইডিয়া পাবেন। যেমন আমি একটা এক্সাম্পল দেই, টিউবারকুলোসিস, এখানে হয় এক্সুডেটিভ ইফিউশন। এই পানিটা হয় অ্যাম্বার কালারের। অ্যাম্বার মানে হচ্ছে খড়, মানে একটা স্ট্র কালারের মতো হয়। আপনি যদি সেল দেখেন, এখানে মেইনলি থাকে লিম্ফোসাইট এবং আরো ডায়াগনস্টিক কিছু ক্রাইটেরিয়া থাকে। টিবি টেস্ট পজিটিভ হয়, ব্লুরাল বায়োপসি পজিটিভ হয়। আপনি যদি চিন্তা করেন এটা একটা হচ্ছে লাং ক্যান্সার, লাং ক্যান্সার এক্সুডেটিভ ইফিউশন হয়। এখানে সেরাস বা ব্লাড স্টেন মানে রক্ত থাকতে পারে, এখানেও লিম্ফোসাইট পাওয়া যায় এবং প্লুরাল বায়োপসি পজিটিভ হয়। তাহলে প্রতিটা ডিজিজে আপনি যদি দেখেন যে একটা এক্সুডেটিভ ইফিউশন সাথে
টিউবারকুলিন টেস্ট পজিটিভ, তাহলে এটা টিবি। যদি দেখেন এক্সুডেটিভ ডিফিউশন, সেখানে প্লুরাল বায়োপসিতে আছে ক্যান্সার, তাহলে সেটা একটা লাং ক্যান্সার। এইভাবে আমরা ডিজিজটাকে আইডেন্টিফাই করি, এই দুইটা বক্স যাতে কারো ভুল না হয় পড়ার। এগুলো এমআরসিপিতে আসে। পরের বক্সটা লাইটস ক্রাইটেরিয়া, অর্থাৎ ট্রানজিউডেটিভ ডিফিউশন এক্সুডেটিভ ডিফিউশন কিভাবে আলাদা করতে হয়, এগুলা আমাদের এফসিপিএস এও এখন আসতেছে, যারা ভালো পড়বেন তাদের জন্য লাগবে। এর পরের বক্স হচ্ছে এমপায়েমা, ফুসফুসে হচ্ছে পুজ জমছে, তার ফিচার, তার লোকাল ফিচার কি কি আছে, সিস্টেমিক কি কি আছে, এইটা হচ্ছে তার বক্স। ফুসফুসে পুজ যখন জমে, শরীরে কোথাও যখন পুজ জমে, খুব জ্বর হয়, হাই গ্রেড ফিভার হয়। এই ফিভারটা হয় রেমিটেন্ট টাইপ, মানে হঠাৎ করে 103-4 জ্বর উঠে যায়, আবার দেখা যায় শরীর একদম ঠান্ডা হয়ে যায়, একে বলে সুইঙ্গিং রাইজ অফ টেম্পারেচার। এই রেমিটেন্ট ফিভার হয় এমপায়েমা, বা যখন কোনো পুজ জমে, যেমন এক্সরেতে এখানে দেখানো এই জায়গাটায় একটা কিছু জমে আছে, এটা হচ্ছে এমপায়েমা। এই বক্স গুলো হচ্ছে হাইলাইটেড পড়া ডেভিডসন যখন আপনি পড়বেন। আচ্ছা, এটা বলে আজকে আমি চেষ্টা করব আমাদের ক্লাসের আজকে শেষ ইতি টেনে দেওয়ার, অনেকক্ষণ পড়া হয়ে গেছে। রেসপিরেটরি ফেইলিয়ার, একটা আমাদের পালমোনারি গ্যাস এক্সচেঞ্জ, যখন আমাদের নর্মাল অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড লেভেল মেনটেন করতে পারে না, সেটা হচ্ছে রেসপিরেটরি ফেইলিয়ার। আপনার হার্ট যদি রক্ত না দিতে পারে, হার্ট ফেইলিয়ার। আপনার যদি পালমোনারি গ্যাস এক্সচেঞ্জ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড মেনটেন করতে না পারে, সেটা হচ্ছে রেসপিরেটরি ফেইলিয়ার। এইখান থেকেও একটা বক্সই শুধু আপনাকে পড়তে হবে, এবং যে বক্সটা এফসিপিএস এ না আসলে আসলে এই বক্স থেকে সেইবার এফসিপিএস পরীক্ষা হবে না। এই বক্স থেকে প্রশ্ন না হলে এফসিপিএস পরীক্ষা হয় না। রেসপিরেটরি ফেইলিয়ার হতে পারে দুই ধরনের, টাইপ 1, টাইপ 2। যদি আপনার অক্সিজেন কমে যায় শরীরে, হাইপক্সিয়া, সেটা টাইপ 1 ফেইলিয়ার। আর যদি অক্সিজেন কমে গেছে এবং কার্বন ডাইঅক্সাইডটা বেরোতে পারতেছে না, শরীরে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেশি অক্সিজেন কম, সেটা হচ্ছে টাইপ 2 ফেইলিয়ার। এই দুইটার কজ আপনাকে পড়তে হবে। মনে রাখবেন, যে কোনো ডিজিজেই আপনার শুরুতে ইউজুয়ালি টাইপ 1 ফেইলিয়ার দিয়ে শুরু হয়, তারপর আস্তে আস্তে টাইপ 2 ফেইলিয়ার ডেভেলপ করে। যেমন শুরুতে যদি আপনার মনে করেন অ্যাকিউট অ্যাজমা হইলো, আপনার অ্যাজমার কারণে আপনি শ্বাস নিতে পারতেছেন না, আপনার দেখা যাবে অক্সিজেন কমে যাবে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কিন্তু শরীরে যা যা তৈরি হচ্ছে, ফুসফুস সেগুলা বের করে দিচ্ছে, ফুসফুস সেগুলা বের করে দিচ্ছে। এরপরে যখন আপনার অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা হবে, আরো বেশি হবে, আপনার অক্সিজেন তো কমছে কমছেই, এবং আপনি যখন তখন দুর্বল হয়ে গেছেন, আপনি শ্বাস নিতেও পারতেছেন না, ছাড়তেও পারতেছেন না, আপনার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শরীরে বেড়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড বেরোতে পারতেছে না, এটা হচ্ছে টাইপ 2 ফেইলিয়ার। এটা হয় অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা। অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি, এই কথাটাই সবাই শুনতে চায়, যে অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি তে কোন ধরনের ফেইলিয়ার হয়, টাইপ 2 ফেইলিয়ার, যেখানে অক্সিজেন কম এবং কার্বন ডাইঅক্সাইড বেশি। আর অ্যাকিউট ক্রনিক ভাগ করে ইউজুয়ালি আসে না, বাট আপনার এই যে কজগুলো বাকি যেগুলো দেওয়া, আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, ড্রাগ, চেস্ট ইনজুরি, কোনটাতে কি ধরনের রেসপিরেটরি ফেইলিয়ার হয়, নিউমোথোরাক্স, নিউমোনিয়া, এগুলো সব টাইপ 1 ফেইলিয়ার। আবার মনে করেন সিওপিডি, তারপর চেস্ট ওয়ালের যত সমস্যা, স্কোলিওসিস, মায়োপ্যাথি, এয়ারওয়ে, অর্থাৎ চেস্ট ওয়ালের যেসব ডিজিজ আছে সেগুলো করে টাইপ 2 ফেইলিয়ার। এটা এফসিপিএস ট্রু ফলসে আসবেই, মানে এটা ছাড়া পরীক্ষা হয় না। তাহলে এইখান থেকেও আপনাকে পড়তে হবে বক্স, অর্থাৎ আপনি যখন ডেভিডসন ভিত্তিক পড়াশোনা করবেন, কোনো বক্সই আপনার বাদ দেওয়া যাবে না। এতটুকু হচ্ছে আমাদের ডেভিডসন থেকে প্রেজেন্টিং প্রবলেম, অর্থাৎ ইন্ট্রোডাকশন থেকে শুরু করে এইভাবে আপনি যদি পড়েন, আপনার পুরো ডেভিডসনের বক্সগুলো আপনি যদি দেখে যান, তাহলে আপনার ডেভিডসনটা পড়া হইল। আচ্ছা, আজকে আমাদের জন্য এতটুকুই। এরপরের চেষ্টা করব আমি হচ্ছে এরপরের যে টপিকগুলো আছে, অর্থাৎ ইনভেস্টিগেশন অফ রেসপিরেটরি সিস্টেম, এবং এরপরে হচ্ছে ডিজিজ শুরু হয়ে গেছে, অর্থাৎ অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া, সেগুলো নেক্সট ক্লাসে আলোচনা করার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন কারো কোনো প্রশ্ন থাকলে
স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, একটা প্রশ্ন আসছে, কতটুকু পর্যন্ত আপার এয়ারওয়ে, কতটুকু পর্যন্ত লোয়ার এয়ারওয়ে। আমরা হচ্ছে আমাদের যে ভোকাল কর্ড থাকে, ভোকাল কর্ড পর্যন্ত আপার এয়ারওয়ে বলে, ভোকাল কর্ডের নিচ থেকে ট্রাকিয়া থেকে লোয়ার এয়ারওয়ে বলে। ট্রাকিয়া, ব্রঙ্কাস এগুলো সবই লোয়ার এয়ারওয়ে। আর আপনার ফ্যারিংস, আপনার হচ্ছে তারপরে নেজোফ্যারিংস, ওরোফ্যারিংস, আপনার হচ্ছে নোজ, নেজাল ক্যাভিটি, এগুলো সবই আপার এয়ারওয়ে। আচ্ছা, আমরা তো আসলে আজকে সহজ পড়াশোনায় ছিলাম, কঠিন প্রশ্ন আসতেছে। রি-এক্সপানশন পালমোনারি ইডেমা। রি-এক্সপানশন পালমোনারি ইডেমা মানে হচ্ছে আপনি যখন একটা লাং কলাপস হয়ে থাকে, সেইখানে কিন্তু কোনো বাতাস থাকে না। আপনি যখন সেই কলাপসটা চলে যায়, আপনি কলাপসটা রিলিফ করে দিবেন, সেই লাংসটা এক্সপান্ড করবে। বা কোথাও হয়তো মনে করেন ইফিউশন হয়েছিল আগে, ফুসফুসটা চেপে ছিল, কলাপস হয়েছিল, সেই ইফিউশনটা আপনি বের করে দিলেন, তাহলে ফুসফুসটা আবার এক্সপান্ড করবে। যখন এক্সপান্ড কলাপস থাকে তখন কিন্তু আপনার ব্লাড ভেসেল গুলো সেইখানে ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে রক্ত সঞ্চালন কমে যায়। আপনি যখন কলাপসটা রিলিফ করে দিবেন, সেই এয়ারওয়েটা এক্সপান্ড করবে, সেই ব্লাড ভেসেল গুলো এক্সপান্ড করবে, তখন এই ভ্যাসো ডাইলেটেশনের কারণে সেখানে কিছু ফ্লুইড লিকেজ হয়। এই ফ্লুইড লিকেজটাই হচ্ছে পালমোনারি ইডেমা। অর্থাৎ কলাপস থেকে যখন নতুন করে এক্সপানশন হয়, ভ্যাসো ডাইলেটেশন হয়, সেইখানে নতুন করে ফ্লুইড চলে আসে, একে বলে রি এক্সপানশন পালমোনারি ইডেমা। এটা অনেকটাই সে সাথে মিল আছে। আপনার হচ্ছে ইসকেমিক রিপারফিউশন সিনড্রোম, এটা যে প্রশ্ন করছে আশা করি প্যাথোলজি পড়ছে। ইসকেমিক রিপারফিউশন সিনড্রোমের সাথে অনেকটা মিল আছে। যখন ইসকেমিয়া থাকে সেখানে রক্ত সঞ্চালন কমে যায়, আবার যখন রিপারফিউশন হয় সেখানে কিন্তু কিছু ইনজুরি হয়। এটাই হচ্ছে আপনার কাছাকাছি এক্সপানশন পালমোনারি ইডেমা। আর কারো কি প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমাকে এই চ্যাট বক্সেই বলো। স্যার আমরা তো হচ্ছে সেরাস, মিউকয়েড আর পুরুলেন্ট স্পুটাম পেয়ে থাকি, কোন ডিজিজের ক্ষেত্রে কোন স্পুটামটা পাবো? আবার কাইন্ডলি প্রশ্ন শুনতে পাইনি, প্রশ্নটা একটু আবার বলো। স্যার স্পুটাম যখন আমরা নেই তখন তো সেরাস, মিউকয়েড এন্ড পুরুলেন্ট কি টাইপের স্পুটাম থাকে, কোন ডিজিজে আমরা কেমন স্পুটাম পাবো এটা যদি বলতেন। আচ্ছা, আমরা ওই সেরাসটা পাই হচ্ছে পালমোনারি ইডেমাতে। হ্যাঁ, সেরাসটা পাই পালমোনারি ইডেমাতে, মিউকয়েড পাই হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে। মিউকয়েড স্পুটাম হয় ব্রঙ্কিয়াল অ্যাজমাতে। মিউকোপুরুলেন্ট বা পুরুলেন্ট স্পুটাম হয় ইনফেকশনে, আপনার হচ্ছে ব্রঙ্কাইটিসে, নিউমোনিয়াতে, লাং অ্যাবসেসে মিউকোপুরুলেন্ট বা পুরুলেন্ট স্পুটাম হয়। আর হিমোপটাইসিস মানে ব্লাড স্টেন স্পুটাম হয় হচ্ছে লাং ক্যান্সারে বা টিউবারকুলোসিসে। ক্লিয়ার? আর প্রশ্ন আছে কোনো? রিয়াদ কি আমাদের সাথে আছো? রিয়াদ? স্যার ভাইয়া তো এখন নেই। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস মনে হয় দেখা গেছে না, ফেসবুক শেয়ার হয়েছে ঠিক মতো? স্যার দেখা গিয়েছে। আচ্ছা, আমরা শেষ করে দিই মনে হয়, না? স্যার ফেসবুকে কেউ কেউ চাচ্ছে আপনি যে স্লাইডগুলি দেখিয়েছেন ওটা যদি দিয়ে দিতেন তাহলে ভালো হতো। ও মানে আমি যে পিডিএফটা দিছি না, আচ্ছা, ওটা আমি একটা পিডিএফ করে তাহলে দিয়ে দিব। ঠিক আছে, ওটা পিডিএফ দিয়ে দিব আমি তাহলে। জি স্যার, পিডিএফ দিয়ে দিলে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে।